हाँ। এই সাব্বির ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আবারও চলে এসেছি আপনাদের সামনে। কথা ছিল যে আমি 2 দিন সপ্তাহে লাইভ ক্লাস নেব। এই সপ্তাহে ব্যস্ততার কারণে আমি নিতে পারিনি। আগেই আমি মানে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। সবাই কেমন আছেন? আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। সালাম জানিয়েছেন অন্তরালের কথা, ওয়ালাইকুম আসসালাম। রূপা আক্তার রূপা, ওয়ালাইকুম আসসালাম ভাই। সানজিদা পুতুল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আচ্ছা, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন সবাই, হ্যাঁ। ইসহাক আল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, মোহাম্মদ রিয়াজ বিন আজিজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রিজভিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রূপা সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এখান থেকে প্রশ্ন কিন্তু হচ্ছে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। শারমিন আক্তার, অনেকদিন পর। হ্যাঁ, ঠিক আছে। মর্জিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা তাহলে দেরি না করে আমরা কিন্তু ক্লাসে চলে যাব। আমরা দেরি না করে কিন্তু হচ্ছে ক্লাসে আমরা চলে যাব, ঠিক আছে। হ্যাঁ, শফিক তুহিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। তাহলে আমরা চলেন চলে যাই। আজকে আমাদের ক্লাস নিব হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। দেখেন প্রাচীন বাংলার জনপদ, দেখেন প্রাচীন বাংলার হচ্ছে জনপদ। দেখেন প্রাচীন বাংলার জনপদ। আমরা প্রথমে জানবো জনপদ কাকে বলে, এইটা কিন্তু আমরা জানবো। বলা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ, ঠিক আছে। হ্যাঁ, প্রাচীন বাংলার জনপদ। জনপদ কাকে বলে? দেখেন আমরা এখন রাষ্ট্র বলছি, জেলা বলছি, ঠিক আছে। তো প্রাচীনকালে কিন্তু বাংলা কোনো একক রাষ্ট্র ছিল না। তখন বাংলা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল।
এক একটা অঞ্চলে এক একটা শাসক শাসন করতেন, ওই এক একটা অঞ্চলকে বলা হতো জনপদ বলা হতো। আবারও বলছি, প্রাচীনকালে বাংলা কোনো একক রাষ্ট্র ছিল না, বাংলা তখন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল। এক একটা অঞ্চলে এক একজন শাসক শাসন করতেন, ওই এক একটা অঞ্চলকে বলা হতো এক একটা জনপদ। তো প্রাচীনকালে প্রায় 16 থেকে 17টা জনপদের নাম আমরা পাই। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 6 থেকে 7টা জনপদ পড়াবো, এর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে। আবারও বলছি, জনপদ কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আপনারা ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন, ঠিক আছে? ক্লাসটি অবশ্যই আমরা শেয়ার দিব, ঠিক আছে? অবশ্যই ক্লাসটি আমরা শেয়ার দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তানজিলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সুমি আক্তার, সাধারণ জ্ঞান ক্লাস, রুবেল স্যার আসছে মানে সাধারণ জ্ঞান ক্লাস হবে, ঠিক আছে? রুবেল স্যার আসছে মানে সাধারণ জ্ঞান নিয়েই ক্লাস হবে, ঠিক আছে? ওকে, দেখেন আমরা চলে যাব জনপদ। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে পুন্ড্র। আমরা চলে যাব কোথায়? পুন্ড্র। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় বাংলার প্রাচীনতম জনপদ, বাংলার প্রাচীনতম জনপদ, এই প্রাচীনতম জনপদ বলা হয়, জনপদ বলা হয় পুন্ড্রকে। বাংলার প্রাচীনতম জনপদ পুন্ড্র। তাহলে বাংলার প্রাচীনতম জনপদ কোনটা? পুন্ড্র। বাংলার প্রাচীনতম জনপদ কোনটা? পুন্ড্র, ঠিক আছে? এর অবস্থান, এর অবস্থান অর্থাৎ এই পুন্ড্র জনপদের অবস্থান বৃহত্তর 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 রংপুর, রংপুর, হ্যাঁ, দিনাজপুর, এই দিনাজপুর, ঠিক আছে? বগুড়া, বগুড়া, ঠিক আছে? বগুড়া, বগুড়া, রাজশাহী, এই অঞ্চলগুলো নিয়ে মূলত হচ্ছে এই পুন্ড্র জনপদ হচ্ছে গঠিত। তাহলে দেখেন বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, আর এই পুন্ড্র জনপদের অবস্থান কোথায়? দেখেন বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু হচ্ছে এই পুন্ড্র জনপদ কিন্তু হচ্ছে গঠিত, এই পুন্ড্র জনপদ কিন্তু হচ্ছে গঠিত, ঠিক আছে? বলা হয় পুন্ডের রাজধানীর নাম, পুন্ডের 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 রাজধানী, পুন্ডের রাজধানীর নাম হচ্ছে পুন্ড্রনগর, পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের আরেকটা নাম আছে পুন্ড্রবর্ধন, পুন্ড্রবর্ধন। তাহলে দেখেন আমি আপনাদের বলছি যে বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, ওই পুন্ড্র জনপদের অবস্থান বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী। আবার দেখেন এইখানে বলা হচ্ছে পুন্ডের রাজধানীর নাম হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন বাংলার প্রাচীনতম নগরী, বাংলার প্রাচীনতম নগরী, হ্যাঁ, বাংলার প্রাচীনতম নগরী বলা হয় এই পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগরকে, কারণ এটা হচ্ছে এই পুন্ড্র জনপদের হচ্ছে রাজধানী, পুন্ড্র জনপদের হচ্ছে রাজধানী। দেখেন এইখানে বলা হচ্ছে এই পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগরের বর্তমান নাম, বর্তমান নাম, বর্তমান নাম কিন্তু হচ্ছে কি? মহাস্থানগড়, মহাস্থানগড়। পুন্ড্রনগরীর বর্তমান নাম কি? মহাস্থানগড়, ঠিক আছে? মহাস্থানগড়, ঠিক আছে? অনেকে সালাম জানিয়েছেন, আমি নাম উল্লেখ করতে পারছি না। মোহনা, নীল আকাশের তারা, রায়হান আলী, হ্যাঁ, সোনিয়া রহমান। আর রায়হান আলী গত কয়েকদিন ক্লাস হয়নি, আমি ক্লাস নিতে পারিনি ভাই, ব্যস্ত থাকায়। হ্যাঁ, ঠিক আছে। রাবিয়া কামরুল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শফিক, হ্যাঁ, পুন্ডের বর্তমান নাম মহাস্থানগড়, ঠিক আছে? তাহলে দেখেন বাংলার প্রাচীনতম জনপদের নাম হচ্ছে কি? পুন্ড্র। এই পুন্ড্র জনপদের অবস্থান কি? বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী। এক কথায় উত্তরাঞ্চল, বাংলার উত্তর অঞ্চল নিয়ে যে জনপদটা গঠিত, ওই জনপদটার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদের রাজধানীর নাম হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বলা হয় বাংলার প্রাচীনতম নগরীর নাম ছিল হচ্ছে এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আর এই পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এটা বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? বগুড়ার করতোয়া নদীর তীরে কিন্তু হচ্ছে অবস্থিত, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? হ্যাঁ, বগুড়ার করতোয়া নদীর তীরে কিন্তু হচ্ছে অবস্থিত। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করেন। হ্যাঁ, ঠিক আছে। আনারুল, হ্যাঁ হ্যাঁ, সাদত রাকিব, হ্যাঁ, অনেকদিন পর, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। শফিক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শোনা যায় কিনা একটু বলেন তো? আচ্ছা, বোঝা যাচ্ছে কিনা একটু বলেন তো? আমরা ক্লাসটা শেয়ার দিব সবাই, হ্যাঁ, আমরা কিন্তু ক্লাসটা সবাই শেয়ার দিব, ঠিক আছে? আমরা ক্লাসটা সবাই, হ্যাঁ, রূপা দিনাজপুর থেকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ,
ক্লাসটা আমরা শেয়ার দিব, ঠিক আছে? হ্যাঁ, সানজিদা পুতুল, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একটু মনোযোগ দিবেন সবাই, কেমন? সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, শারমিন ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, মোহন আক্তার, মনি, ওরা নিয়মিত আমার ক্লাস করে, সবাই যাদের নাম বলছি আমি বেশিরভাগই আপনারা নিয়মিত ক্লাস করেন, ভালো লাগে। হ্যাঁ, নাসরিন কবির, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ওরাও আমাদের নিয়মিত ক্লাস করেন, ঠিক আছে। ওকে, এরপর এরপর আমরা চলে যাব হচ্ছে, এরপরে চলে যাব হচ্ছে বঙ্গ। এরপরে চলে যাব হচ্ছে আমরা হচ্ছে বঙ্গ। বলা হয় বাংলার, বাংলার প্রথম, প্রথম স্বাধীন, স্বাধীন জনপদ, বাংলার প্রথম স্বাধীন এই জনপদ বলা হয় এই বঙ্গ জনপদকে। এর অবস্থান হচ্ছে, এর অবস্থান, অবস্থান এই বঙ্গ জনপদের অবস্থান দেখেন, বঙ্গ জনপদের অবস্থান, বঙ্গ জনপদের অবস্থান দেখেন, বঙ্গ জনপদের অবস্থান কোথায় দেখেন, বলা হচ্ছে হ্যাঁ বঙ্গ জনপদের অবস্থান, ঠিক আছে, বঙ্গ জনপদের অবস্থান বলা হচ্ছে বৃহত্তর হচ্ছে, দেখেন বৃহত্তর, বৃহত্তর ঢাকা, ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, ফরিদপুর, ঢাকা ফরিদপুর, হ্যাঁ, তারপর হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ, তারপরে দেখেন পটুয়াখালী, 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 আবার হচ্ছে বরিশাল। এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু মূলত হচ্ছে এই বঙ্গ জনপদ কিন্তু হচ্ছে গঠিত। এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু হচ্ছে বঙ্গ জনপদ কিন্তু হচ্ছে গঠিত, ঠিক আছে। এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু হচ্ছে বঙ্গ জনপদ কিন্তু হচ্ছে গঠিত, ঠিক আছে। তাহলে দেখেন বলা হচ্ছে যে বৃহত্তর ঢাকা ফরিদপুর ময়মনসিংহ পটুয়াখালী বরিশাল এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে বঙ্গ জনপদ গঠিত। এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ কিন্তু বাংলার প্রথম স্বাধীন ও স্বতন্ত্র জনপদ। বলা হয় বাংলার প্রথম স্বাধীন ও স্বতন্ত্র জনপদ ছিল এই বঙ্গ। এই বঙ্গ থেকে কিন্তু আমাদের বাংলা, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবর্তনের বা বিবর্তনের মধ্য দিয়ে আজকে কিন্তু আমাদের এই বাংলাদেশ, বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ওই বঙ্গ শব্দ থেকেই কিন্তু আজকে আমাদের কিন্তু বাংলাদেশ, এই আমাদের এই স্বাধীন বাংলাদেশ, ঠিক আছে। বলা হয় বঙ্গের দুইটা অংশ ছিল, বঙ্গের, বঙ্গের দুইটি অংশ ছিল, অংশ ছিল, ঠিক আছে। বঙ্গের দুইটি অংশ, অঙ্গ মানে অংশ ছিল, যথা এক নাব্য, দুই বিক্রমপুর। এক নাব্য, দুই হচ্ছে বিক্রমপুর। আমি যদি আপনাদের বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে একটু যদি আমি বোঝাই, তাহলে দেখবেন যে বঙ্গের কোন দুইটা অংশ ছিল, বঙ্গের কোন দুইটা অংশ ছিল যে নাব্য এবং হচ্ছে বিক্রমপুর, তাহলে একটু বুঝতে পারবেন। দেখেন, দেখেন বঙ্গর কোন দুইটা অংশ ছিল একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এটা তো পদ্মা নদী, তাই না? দেখেন, হ্যাঁ দেখেন এইখানে, দেখেন বলা হচ্ছে এই যে এই পদ্মা নদী, এই পদ্মা নদীর, এই পদ্মা নদীর উপরের অংশটাই ছিল কিন্তু হচ্ছে বিক্রমপুর, বিক্রমপুর, হ্যাঁ বিক্রমপুর। আর নিচের অংশটা ছিল কিন্তু হচ্ছে নাব্য, নিচের অংশটা ছিল কি নাব্য। তাহলে এই যে বঙ্গ জনপদের দুইটা অঞ্চল ছিল, একটা হচ্ছে বিক্রমপুর, একটা হচ্ছে নাব্য, অর্থাৎ এই পদ্মা নদীর নিচের এই যে ফরিদপুর আছে না, ফরিদপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু মূলত হচ্ছে নাব্য। অন্যদিকে ঢাকা, ময়মনসিংহ, ঠিক আছে, নরসিংদী, এই অঞ্চলগুলো ছিল হচ্ছে বিক্রমপুরের অংশ। কিন্তু বঙ্গের যে দুইটা ভাগ ছিল, একটা বিক্রমপুর, একটা নাব্য, তো এই বিক্রমপুরের অংশ ছিল কিন্তু হচ্ছে এই যে ঢাকা, ময়মনসিংহ, নরসিংদী, হ্যাঁ নরসিংদী, এই অঞ্চলগুলো কিন্তু হচ্ছে, এই অঞ্চলগুলো ছিল হচ্ছে বিক্রমপুরের অধীনে। আর অন্যদিকে নাব্য বলতে আমরা বুঝছি এই যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এই অঞ্চলগুলো কিন্তু হচ্ছে নাব্য ছিল, নাব্য, এই অংশ ছিল হচ্ছে নাব্য, অর্থাৎ
নিচের যে অংশটা, পদ্মা নদীর নিচের যে অংশটা, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে নাব্য বলা হতো, ঠিক আছে? ওই অঞ্চলটাকে বলা হচ্ছে নাব্য, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই কমেন্টস করেছেন। হ্যাঁ, চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম যুক্ত হয়ে গেলাম ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সুমি আক্তার স্যার কত সুন্দর করে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ট্রাই করেন, পারবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রানা আহমেদ, হ্যাঁ গৌড়ের বাংলাদেশ অংশ থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। নাসরিন কবির নরসিংদী থেকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, রাবিয়া কামরুল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ রাবিয়া, হ্যাঁ ঠিক আছে। বৃহত্তর শফিক তুহিন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। সালাউদ্দিন কই নাই, শিপ্রা নাই। হ্যাঁ, ইমরান রিয়াদ যশোর, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রানা আহমেদ, হ্যাঁ ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাসটা শেয়ার করব, অবশ্যই অবশ্যই শেয়ার করব, ঠিক আছে, অবশ্যই অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। হ্যাঁ, শরীফুল ইসলাম বগুড়া থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তাহলে আবারও চলে যাই। রিয়াদ হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমরা বঙ্গতে আসি না, এখন চলে যাব আমরা আর একটা গুরুত্বপূর্ণ জনপদ, সেইটা হচ্ছে গৌড়। আমরা বলি গৌড় বলি, ঠিক আছে। বলা হয় বাংলাদেশের 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 চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, ঠিক আছে, চাঁপাই নবাবগঞ্জ পশ্চিমবঙ্গের 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 মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, ঠিক আছে। তারপর হচ্ছে মালদহ, মালদহ, নদিয়া, নদিয়া, বীরভূম, বীরভূম, ঠিক আছে, বর্ধমান, বর্ধমান, এই অঞ্চলগুলো নিয়ে এই গৌড় জনপদ গুলো, মানে গৌড় জনপদ হচ্ছে গঠিত এই অঞ্চল নিয়ে, এই অঞ্চল নিয়ে, এই অঞ্চল নিয়ে হচ্ছে গৌড় জনপদ গঠিত, এই অঞ্চল নিয়ে গৌড় জনপদ গঠিত, এই অঞ্চলগুলো নিয়ে গৌড় জনপদ গঠিত, ঠিক আছে। তাহলে দেখেন, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় যে প্রাচীনকালে বাংলার কোন অঞ্চল গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল? সবার আগে আসে হচ্ছে এই চাঁপাই নবাবগঞ্জ, ঠিক আছে। এরপর আসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, বীরভূম, বর্ধমান, এই অঞ্চলগুলো নিয়ে মূলত কিন্তু হচ্ছে এই গৌড় জনপদ কিন্তু হচ্ছে গঠিত, ঠিক আছে। গৌড় জনপদের রাজধানী ছিল, বা গৌড়ের গৌড়ের রাজধানী ছিল, গৌড়ের রাজধানী ছিল, গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ, ঠিক আছে। গৌড়ের রাজধানী ছিল কোথায়? কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদে অবস্থিত, ঠিক আছে। এই কর্ণ সুবর্ণ কিন্তু হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত। দেখেন, গৌড়ের রাজধানী ছিল কোথায়? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ কোথায় অবস্থিত? এই যে মুর্শিদাবাদ, বাংলাদেশের পশ্চিমে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে অবস্থিত। দেখেন, গৌড় কিন্তু বাংলার প্রাচীনতম দুইটা রাজ্য বলা হয়, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা রাজ্য, একটা গৌড়, একটা হচ্ছে বঙ্গ, তার মধ্যে গৌড় একটা। তো এই গৌড় জনপদ, এর রাজা ছিল কিন্তু শশাঙ্ক। গৌড়ের রাজা, গৌড়ের রাজা কে ছিল? রাজা ছিল হচ্ছে শশাঙ্ক, ঠিক আছে। শশাঙ্ক আবার পড়াবো, তার আগে একটু টাচ দিয়ে নিই। এই যে শশাঙ্ক ছিলেন গৌড় রাজা, এই এই গৌড় রাজা বা গৌড়ের রাজ্য, গৌড়ের গৌড়ের রাজা ছিল শশাঙ্ক। এই শশাঙ্ককে কিন্তু বলা হয় বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, এই শশাঙ্ক, ঠিক আছে। তো তার রাজ্য ছিল হচ্ছে গৌড়, এই শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, বা গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, ঠিক আছে। তাহলে দেখেন, গৌড় রাজা কে ছিল? শশাঙ্ক। তাহলে গৌড় জনপদ বাংলাদেশের মেইনলি চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, বীরভূম, বর্ধমান, এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু হচ্ছে গৌড় জনপদ গঠিত ছিল। আর এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আর গৌড় রাজা কে ছিলেন? শশাঙ্ক, যাকে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বলা হয়। এই শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, যেটা হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। হুম, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বাহ, অনেক সাধারণ জ্ঞান জানতে পারছি এখানে। বিশিষ্ট মতিউর রহমানের এলাকা, থ্যাংক ইউ। হ্যাঁ, সাগরকন্যা পটুয়াখালী, থ্যাংক ইউ। হ্যাঁ, নাব্য, হ্যাঁ নাব্য নৌ চলাচলের উপযোগী অঞ্চল। হ্যাঁ, নাসরিন কবির, সুমি আক্তার, হ্যাঁ ঠিক আছে। রিয়াদ সিলেট থেকে, থ্যাংক ইউ, সুন্দর জায়গা। আচ্ছা, এরপর রেজওয়ান বিন আজিজ, থ্যাংক ইউ। স্বপ্না আক্তার, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। স্বপ্না আক্তার ফিরোজপুর, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। বিশিষ্ট মতিউর রহমানের এলাকা, রানা আহমেদ, থ্যাংক ইউ। হ্যাঁ, বরিশাল থেকে ফারজানা আহমেদ, থ্যাংক ইউ ভাই।
রিদা হোসাইন, ও সরি, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আমি রিয়াদ উচ্চারণ করে ফেলে দিয়েছি, অ্যাকচুয়ালি খুবই সরি আমি। আচ্ছা শম্পা, হ্যাঁ ঠিক আছে, ওকে। নাসরিন কবির, শামসুর রহমানের, ভেরি গুড। হ্যাঁ, এরপর আল্লামা দেলোয়ার স্বপ্ন, আরে বাপরে, শশাঙ্ক, থ্যাংক ইউ। এই তো পোলাপান তো সুন্দর পারে, অন্তরালের, হ্যাঁ অন্তরালের কথা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সৈকত সিলেট থেকে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ঠিক আছে। এই তো শফিক তুহিন, ধন্যবাদ। আব্দুল মান্নান, ঠিক আছে ভাই, ওকে। তাহলে গোলও শেষ, আমরা চলে যাবো এখন হচ্ছে সমতট। সমতট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দেখেন বলা হয় যে কুমিল্লা, কুমিল্লা ও নোয়াখালী, কারা আছেন কুমিল্লা ও নোয়াখালীর এই সমতট অঞ্চলের লোক বা সমতট জনপদের লোক কারা আছেন বলেন তো? দেখেন কুমিল্লা এবং নোয়াখালী প্রাচীনকালে হচ্ছে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই সমতটের রাজধানী, সমতটের রাজধানী ছিল হচ্ছে বড় কামতা, ঠিক আছে, বড় কামতা। বলা হয়ে থাকে একজন বিখ্যাত পর্যটক, চীনা পর্যটক 7ম শতকে এই জনপদটা ভ্রমণ করেন, তার নাম হচ্ছে হিউয়েন সাং। বলা হয় বিখ্যাত, বিখ্যাত চীনা পর্যটক, চীনা পর্যটক যেটাকে আমরা পরিব্রাজকও বলে থাকি, পরিব্রাজক, পরিব্রাজক হিউয়েন সাং, হিউয়েন, হিউয়েন সাং, হিউয়েন সাং 7ম শতকে, 7ম বলা হচ্ছে 7ম শতকে, 7ম শতকে, 7ম শতকে তিনি, তিনি সমতট জনপদ ভ্রমণ করেন, সমতট জনপদ, জনপদ ভ্রমণ করেন, ভ্রমণ করেন, ঠিক আছে। 7ম শতকে তিনি এই সমতট জনপদ হচ্ছে ভ্রমণ করেন। তাহলে দেখেন বাংলার আরেকটা গুরুত্বপূর্ণ জনপদের নাম হচ্ছে কিন্তু সমতট, যার অবস্থান কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী। এই সমতটের রাজধানী ছিল হচ্ছে বড় কামতা। বিখ্যাত চীনা পর্যটক বা পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতকে তিনি এই সমতট জনপদ হচ্ছে ভ্রমণ করেছিলেন। মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোন পর্যটক সমতট জনপদ হচ্ছে ভ্রমণ করেন, ঠিক আছে, বোঝা গেছে। ইস্তেক আহমেদ, নোয়াখালী, থ্যাংক ইউ। হ্যাঁ, তাওসিফ তাসনিম রিমা, হ্যাঁ কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভেরি গুড। ফারজানা রিমি, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। বা শাহাদত রাকিব, হ্যাঁ আমি ওকে ভালো করে চিনি, সে আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরপর এরপর এরপর, হ্যাঁ ঠিক আছে। নাসরিন, থ্যাংক ইউ। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেলে বলেন। হ্যাঁ স্বপ্না, আমি নাম বলেছি ভাই, হ্যাঁ আমি অনেকবার বলেছি আপনার নাম। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনার নাম বলেছি, আবারও বলবো, হ্যাঁ ইনশাল্লাহ বলবো, ঠিক আছে। আমি সবার নাম চেষ্টা করি উল্লেখ করার, ঠিক আছে। হ্যাঁ শফিক তুহিন, ঠিক আছে। হ্যাঁ কুমিল্লার আনন্দ বিহার, শালবন বিহার অবস্থিত, তাছাড়া লালমাই পাহাড় অবস্থিত, থ্যাংক ইউ। হ্যাঁ সুমি আক্তার, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ জনপদ, সেটা হচ্ছে হরিকেল। আরেকটা গুরুত্বপূর্ণ জনপদ সেটা হচ্ছে হরিকেল। দেখেন বলা হয় সিলেট, এই তো সিলেট বললে আমাদের কি চলে আসে? হজরত শাহজালাল, তাই না? হজরত শাহজালালের নামটা আগেই চলে আসে, ঠিক আছে। বিখ্যাত সুফি, সুফি সাধক এই হজরত শাহজালাল, ইসলাম প্রচারক। সিলেট, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এই অঞ্চলগুলো নিয়েই মূলত কিন্তু করছে এই হরিকেল জনপদ কিন্তু করছে গঠিত। পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা কিন্তু 3টি জেলা বুঝি, 3টি জেলা বুঝি, 3টি জেলা। কয়টি জেলা? 3টা। একটা হচ্ছে 3টি জেলা, দেখেন 3টি জেলা কি কি? একটা হচ্ছে রাঙামাটি, ওই যে আপনাদের হানিমুনের জায়গা সাজেক ভ্যালি, ঠিক আছে, রাঙামাটি। তারপর হচ্ছে বান্দরবান, বান্দরবান, ঠিক আছে। এরপর হচ্ছে খাগড়াছড়ি, খাগড়াছড়ি, ঠিক আছে, খাগড়াছড়ি। দেখেন এই 3টা জেলাকে কিন্তু পার্বত্য চট্টগ্রামের জেলা বলা হয়। তাহলে দেখেন সিলেট, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এই 3টা, এই 3টা অঞ্চল নিয়েই কিন্তু করছে হরিকেল জনপদ গঠিত ছিল। বলা হয়ে থাকে হিউয়েন সাং, ওই যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং, হিউয়েন সাং 7ম শতকে, 7ম শতকে এই অঞ্চল ভ্রমণ করেন, 7ম শতকে এই অঞ্চল ভ্রমণ করেন, অঞ্চল ভ্রমণ করেন, ঠিক আছে।
এই অঞ্চল ভ্রমণ করেন। তাহলে হিউয়েন সাং দুইটা জনপদ ভ্রমণ করেছিলেন, একটা হচ্ছে হরিকেল আর একটা হচ্ছে সমতট। তাহলে দেখেন বলা হচ্ছে সিলেট, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো নিয়ে হরিকেল জনপদ গঠিত। পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা তিনটা জেলা বুঝি, তিনটা, একটা হচ্ছে রাঙামাটি, ওই যে বান্দরবান, এবং হচ্ছে খাগড়াছড়ি, ঠিক আছে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ঠিক আছে, হ্যাঁ খাগড়াছড়ি। এরপর দেখেন বলা হচ্ছে যে হিউয়েন সাং ওই যে বিখ্যাত চীনা পর্যটক 7ম শতকে তিনি কি করেছিলেন, এই অঞ্চল, তার মানে কি এই হরিকেল অঞ্চল, এই হরিকেল জনপদ এই অঞ্চল হচ্ছে ভ্রমণ করেছিলেন। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলেন তো, এই পর্যন্ত কি বোঝা গেছে? সবাই একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে। হ্যাঁ নাসরিন কবির, আমি মনে হয় হ্যাঁ জেনে রাখেন সবাই, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আহমেদ আল জুমার, সিলেট, হ্যাঁ। রুমায়া জেমি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইস্তিয়াক আহমেদ, হ্যাঁ এই সমর্থনটা আমার খুব ভালো মনে থাকে। রাবিয়া কামরুল, থ্যাংক ইউ। শারমিন আক্তার, আনোয়ার হোসাইন, হ্যাঁ ঠিক আছে। নীল আকাশের তারা, হ্যাঁ। ফারজানা তিশা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, দেরি করে ফেলেছেন, অসুবিধা নাই, ক্লাস রেকর্ড থাকবে। নাসরিন কবির, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আতাউর রহমান, আতাউর, ওয়ালাইকুম আসসালাম ভাই। সুমি আক্তার, হ্যাঁ ঠিক আছে। আয়ান আহমেদ, ফারজানা তিশা, অসুবিধা নেই ভাই। আব্দুল মান্নান নোয়াখালী থেকে, হ্যাঁ ঠিক আছে। আলামিন ওহিদ চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ। হৃদয় হোসেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আতার রহমান বগুড়া, ওকে ঠিক আছে, হ্যাঁ। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ ভাই। ইস্তেক আহমেদ, অন্তরালয় কথা, হ্যাঁ ঠিক আছে, ওকে। হৃদা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা কিন্তু ক্লাসটা শেয়ার দিব, হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে ক্লাসটা শেয়ার দিব, আমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার দিব। শফিক তুহিন, হ্যাঁ সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি নিয়ে হরিকেল জনপদের অবস্থান, হ্যাঁ ওকে ঠিক আছে, এই জনপদে আমার অবস্থান। থ্যাংক ইউ শফিক তুহিন, হ্যাঁ ও সুন্দর তথ্য দেয় ক্লাসে, ও শুরু থেকে ক্লাসগুলো করে আমার। আহ, আজ থেকে 7 মাস আগে যখন আমি ক্লাস নেওয়া শুরু করেছিলাম তখন থেকে সে আমার ক্লাস করে। শারমিন আক্তার, ওকে থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ঠিক আছে। আহমেদ বিন হক, ওয়ালাইকুম আসসালাম, ও আচ্ছা ঠিক আছে। রানা আহমেদ, ওকে। এরপরে দেখেন আমি বলছি হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র। দেখেন বরেন্দ্র নামে কিন্তু তেমন ওই উল্লেখযোগ্য জনপদ ওইভাবে কোথাও উল্লেখ করা থাকে না। বলা হয় যে পুণ্ডর মধ্যে আর একটা স্বাধীন জনপদের উৎপত্তি ঘটে, ঠিক আছে, ওই জনপদটাকে বলা হয় বরেন্দ্র জনপদ বলা হয়। বৃহত্তর রাজশাহী অঞ্চল, বরেন্দ্র বলতে বোঝায় বৃহত্তর রাজশাহী অঞ্চল, ঠিক আছে, বৃহত্তর রাজশাহী অঞ্চল। এই অঞ্চলটাকে নিয়েই মূলত হচ্ছে বরেন্দ্র জনপদ গঠিত। বৃহত্তর রাজশাহী অঞ্চল বলা হয় এই অঞ্চলের, এই অঞ্চলের, এই অঞ্চলের মাটির রং, মাটির মাটির রং, এই অঞ্চলের মাটির রং ধূসর ও লালচে, ধূসর, ধূসর, ধূসর ও লালচে, ঠিক আছে, ধূসর ও লালচে। দেখবেন এই অঞ্চলের মাটি যখন শুকিয়ে যায় তখন ধূসর মানে সাদা, আর যখন পানিতে ভিজে যায় তখন দেখবেন হচ্ছে লাল। বিশেষ করে যে রাজশাহীর হচ্ছে তানোর, গোদাগাড়ি, অন্যদিকে গিয়ে আপনি নওগাঁর নিয়ামতপুর, ঠিক আছে, এই অঞ্চলের মাটিগুলো দেখবেন, চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ আছে, হ্যাঁ নাচলের এই অঞ্চলে দেখবেন মাটি হচ্ছে লাল বর্ণের কিন্তু শুকিয়ে গেলে আবার সাদা হয়। তো এই অঞ্চলটা নিয়েই মূলত বৃহত্তর রাজশাহী অঞ্চল নিয়ে মূলত কিন্তু হচ্ছে এই বরেন্দ্র জনপদ গঠিত। বলা থাকে বাংলার, বাংলার একমাত্র, একমাত্র স্বাধীন জনপদ, একমাত্র স্বাধীন জনপদ। আমি কিন্তু বঙ্গতে বলেছিলাম বাংলার প্রথম স্বাধীন জনপদ, স্বাধীন ও স্বতন্ত্র জনপদ, কিন্তু দেখেন বরেন্দ্রতে এখানে এসে বলছি যে বাংলার একমাত্র স্বাধীন জনপদ হচ্ছে এই বরেন্দ্র। বিশেষ করে এই রাজশাহী অঞ্চলকে কি বলা হয়, বরেন্দ্র অঞ্চল বলা হয়। যেখানে আমি অবস্থান করছি এটাই সে আমাদের বরেন্দ্র অঞ্চল, ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে বরেন্দ্র অঞ্চল, ঠিক আছে। হ্যাঁ হৃদয় হোসেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ফারজানা তিশা, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আহমেদ বিন হক, আমি টপিক ভিত্তিক নিয়মিত ক্লাস নিব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শিপ্রা, অনেকক্ষণ পর, অনেক সময় পর। শারমিন আক্তার বরেন্দ্র থেকে, রাজশাহী থেকে তার মানে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে। আনোয়ার হোসেন নওগাঁ থেকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, ফারজানা তিশা রাজশাহীর মানুষ আমরা জানি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, ওকে।
হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট রিভিশন ক্লাস শহীদুল ইসলাম, এটা আমাদের রিভিশন ক্লাস চলছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জনপদ আমি পড়াবো, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। হ্যাঁ, চন্দ্রদ্বীপ এটা হচ্ছে বরিশাল, বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ হচ্ছে বলা হয় মূলত বরিশালকে বোঝানো হয়। হ্যাঁ, বরিশাল। এই বরিশালের কেউ আছেন নাকি বলেন তো? ফিরোজপুরে দেখলাম একজন। বরিশাল, চন্দ্রদ্বীপের অবস্থান হচ্ছে বরিশাল, বাংলাদেশের বরিশাল। এই বরিশালের প্রাচীন অনেকগুলো নাম আছে। বরিশালের প্রাচীন নাম, বরিশালের প্রাচীন নাম, ঠিক আছে, বরিশালের প্রাচীন নাম দেখেন চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, ঠিক আছে, বাকলা, বাকলা, চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর, ইসমাইলপুর। এইগুলো হচ্ছে বরিশালের কিন্তু হচ্ছে প্রাচীন নাম। বরিশালকে কিন্তু বাংলার ভেনিস বলা হয়। ঠিক আছে, বরিশালকে আবার কি বলা হয়? বাংলার, বাংলার ভেনিস বলা হয়, বাংলার ভেনিস। আবার বলা হয় বাংলার শস্য ভান্ডার বলা হয়, বাংলার শস্য ভান্ডার বলা হয়ে থাকে। তাহলে দেখেন বরিশাল নিয়ে কত রকম তথ্য আসলো, যে বাংলার, দেখেন বরিশাল কিন্তু বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। আবার বলা হচ্ছে চন্দ্রদ্বীপ, এই চন্দ্রদ্বীপের অংশ ছিল কিন্তু বরিশাল। তো বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর। বরিশালের হচ্ছে ভৌগোলিক উপনাম হচ্ছে প্রাচ্যের ভেনিস। ভেনিস কিন্তু হচ্ছে বিখ্যাত একটা শহর, ইতালির বিখ্যাত একটা শহর। ঠিক আছে, বলা হয় প্রায় 123টা নদীর মোহনায় 123টা দ্বীপ নিয়ে কিন্তু হচ্ছে ভেনিস শহরের অবস্থান। ঠিক আছে, আবার বাংলার শস্য ভান্ডারও বলা হয় কিন্তু হচ্ছে এই বরিশাল। ঠিক আছে, এই বরিশাল। ঠিক আছে সুমি আক্তার, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ শফিক তুহিন, ঠিক আছে। ফারজান আক্তার চিটাগাং থেকে, হ্যাঁ ঠিক আছে। স্বপ্না শশাঙ্ক, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফারজানা তিশা চন্দ্রদ্বীপ বরিশাল, নাসরিন কবির, হ্যাঁ ঠিক আছে। সুমি, ওকে ঠিক আছে। হ্যাঁ, রাজশাহীর পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। আমি এখন যদি বলি যে রামপুর বোয়ালিয়ার নাম পরিবর্তন করে রাজশাহী নামকরণ করা হয় কবে, বা রাজশাহী জেলা গঠিত হয় কবে, সবগুলো গুগলে সার্চ দিবে এখন। ঠিক আছে, সবগুলো কিন্তু হচ্ছে এখন গুগলে সার্চ দিবে। ঠিক আছে, সবগুলোই গুগলে এখন সার্চ দিবে। ঠিক আছে, সবগুলো এখন গুগলে সার্চ দিবে যে রাজশাহী জেলা কত সালে গঠিত হয়। আমি যদি বলি, এই চট্টগ্রামের অনেকে আছেন, বলেন তো বাংলাদেশের প্রথম জেলা কোনটা? বাংলাদেশের প্রথম জেলা কোনটা বলেন তো? হ্যাঁ, আরমান খান, হ্যাঁ ফারজান আহমেদ, ঠিক আছে, হ্যাঁ এই তো সুন্দর। স্যার আসসালামু আলাইকুম, আমি কিছু শুনি নাই। বাংলাদেশের প্রথম জেলা কিন্তু হচ্ছে চট্টগ্রাম, 1664। হ্যাঁ, 1664, ঠিক আছে। হ্যাঁ, 1664 চট্টগ্রাম। হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশে কিন্তু প্রথম প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় কত সালে জানেন? বাংলাদেশের প্রথম প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় কিন্তু হচ্ছে, এই যে দেখেন, 1829 সালে। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু 3টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে, 3টি বিভাগ নিয়ে 1829 সালে যাত্রা শুরু করে। চট্টগ্রাম, চট্টগ্রাম, ঢাকা, ঢাকা, রাজশাহী, এই 3টা বিভাগ নিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল 1829 সালে। বর্তমানে কিন্তু আমাদের বিভাগ কিন্তু হচ্ছে 8টি। হ্যাঁ, বর্তমানে বিভাগ হচ্ছে 8টি। হ্যাঁ, বাংলাদেশের প্রথম জেলা, হ্যাঁ শাহাদত রাকিব দেখাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ ইঙ্গিত দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্বপ্না চিটাগাং, ঠিক আছে। তানজিলা আলম চট্টগ্রাম, এতে সুন্দর, সবাই সুন্দর অ্যান্সার করতেছেন। সোনিয়া, হ্যাঁ ঠিক আছে। ওকে রূপা, হ্যাঁ রাবেয়া কামরুল, ফারজানা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের, হ্যাঁ 1664 স্বপ্না, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলেছি যে হচ্ছে রাজশাহী জেলা কত সালে প্রতিষ্ঠা হয়, আপনারা কেউ পারেন নাই। রাজশাহীর অনেকে আছেন কিন্তু এখানে নিজের জেলা সম্পর্কে বলতে পারছে না। সব জেলা সম্পর্কে সবাই পড়ে নেবেন, ভাইবা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ জেলা সম্পর্কে তথ্য ধরে। জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে। ঠিক আছে, বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জেলার, নিজস্ব জেলার প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে। এইগুলো একটু একটু করে জেনে নেবেন। ঠিক আছে, শফিক তুহিন, না শফিক তুহিন, রাজশাহী জেলা গঠন করা হয় কিন্তু 1772 সালে।
ঠিক আছে, 1772 সালে রাজশাহী জেলা কিন্তু হচ্ছে গঠন করা হয়েছিল। ঠিক আছে, 1772 সালে। হ্যাঁ, এই তো আরমান খান, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এরপর দেখেন জনপদ নিয়ে আমাদের আপাতত প্রশ্ন শেষ। আমরা চলে যাব প্রাচীন বাংলার ইতিহাস, খুব মজার টপিক, প্রাচীন বাংলার ইতিহাস। ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস আমরা সরাসরি চলে যাব হচ্ছে শশাঙ্ক। হ্যাঁ, শশাঙ্ক বলা হয়, এই শশাঙ্ক বাংলার প্রাচীন বাংলার প্রাচীন বাংলার প্রাচীন বাংলার প্রথম স্বাধীন স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন। সার্বভৌম রাজা ছিলেন রাজা ছিলেন শশাঙ্ক। রাজা ছিলেন শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্ক। তিনি 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 606 সালে 606 সালে ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করেন গ্রহণ করেন। ঠিক আছে, তার রাজ্য ছিল গৌড়। তার রাজ্য ছিল হচ্ছে গৌড়। তার রাজ্য ছিল হচ্ছে গৌড়। আর গৌড়ের রাজধানী ছিল গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এই শুনতে পাচ্ছেন নাকি? দেখেন এদিকে তাকান, দেখেন গৌড়ের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ। ঠিক আছে, তাহলে দেখেন বলা হচ্ছে যে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্কের 606 সালে ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি গৌড়ের হচ্ছে অধিপতি ছিলেন, মানে রাজা ছিলেন। হ্যাঁ, এই গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ, যেটা একটু আগে বলেছি, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে অবস্থিত। ঠিক আছে, এরপর দেখেন কাহিনী কি ঘটলো। বলা হয়ে থাকে শশাঙ্কের উপাধি ছিল শশাঙ্কের শশাঙ্কের উপাধি ছিল শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। মহাসামন্ত অর্থাৎ মনে করা হয় যে কোনো বড় রাজার অধীনে শশাঙ্ক শাসন করেছিল। যার ওই কোনো বড় রাজার অধীনে যদি কোনো ছোট রাজা শাসন করে, ঠিক আছে, জায়গির নিয়ে শাসন মানে শাসন কার্য পরিচালনা করে, তখন তাদের মহাসামন্ত বলা হতো। তো শশাঙ্কের উপাধি ছিল হচ্ছে মহাসামন্ত। ঠিক আছে, বলা হয়ে থাকে 637 সালে 637 সালে কনৌজের রাজা হর্ষবর্ধনের সাথে হর্ষবর্ধনের কনৌজের রাজা হর্ষবর্ধনের সাথে এক যুদ্ধে জড়িয়ে পড়ে এক যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে জড়িয়ে জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে ও পরাজিত হন। পরবর্তীতে নিহত হন। পরবর্তীতে নিহত হন। ঠিক আছে, নিহত হন। এই হচ্ছে শশাঙ্কের সময়কাল। অর্থাৎ এই কনৌজের রাজা হর্ষবর্ধনের সাথে এই হচ্ছে এই শশাঙ্কের হচ্ছে যুদ্ধ হয়েছিল 637 সালে। এই যুদ্ধে হচ্ছে শশাঙ্ক পরাজিত নিহত হন। এই যুদ্ধে শশাঙ্ক পরাজিত নিহত হন। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। ঠিক আছে, সোনিয়া রহমান, ঠিক আছে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, শাহাদুত আকিব, ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। হ্যাঁ, 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করা হয়। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ক্লাসটা শেয়ার দিব আমরা যারা এখনো শেয়ার দিইনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, রিদা, হ্যাঁ ঠিক আছে। ফারজানা আক্তার তিশা, হ্যাঁ, ইমান দুর্বল করা যাবে না। ইমান দুর্বল করলে সমস্যা। কনফিডেন্স রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, পরিশ্রম করে যান, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আবারও বলছি, কনফিডেন্স রাখেন, ঠিক আছে, উপর আল্লাহর উপর বিশ্বাস রাখেন, চেষ্টা করেন, পরিশ্রম করে যান, দেখবেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সফলতার যদিও কোনো ল্যান্ডমার্ক হয় না, কিন্তু আপনি যদি পরিশ্রম করেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। এটার কোনো ব্যাখ্যা নাই, এটার কোনো আর ব্যাখ্যা নাই। পরিশ্রমের পর আর কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, পরিশ্রমের পর আর কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত হয়েছে কিনা বলেন তো? ওকে, আনোয়ার হোসেন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাদিয়া জান্নাত, হ্যাঁ, ফারজানা তিশা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ।
হ্যাঁ, কনফিডেন্স রাখেন, কনফিডেন্স রাখলে অনেক কিছু হবে ইনশাল্লাহ। সানজিদা পুতুল, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, শশাঙ্কের কিচ্ছা কাহিনী শেষ। এখন আমরা চলে আসবো মাছ সোনাই, মোস্ট ইম্পর্টেন্ট মাছ সোনাই। ঠিক আছে, মাছ সোনাইটা কি? ঠিক আছে, আচ্ছা, মাছ সোনাই শব্দের অর্থ হলো, অর্থ হলো অরাজকতা, অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা। দেখেন, এটি বাংলার সপ্তম অষ্টম শতকের ঘটনা। এটি বাংলার সপ্তম অষ্টম শতকের ঘটনা, অষ্টম সপ্তম অষ্টম শতকের ঘটনা। আচ্ছা, মাছসোনাই কাকে বলে? দেখেন, বলা হচ্ছে মাছসোনাই, মাছসোনাই শব্দের অর্থ হচ্ছে অরাজকতা, বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বা আইন শৃঙ্খলার অবনতিপূর্ণ অবস্থা, এটাকে বোঝানো হয়। তো এই যে প্রাচীন বাংলার রাজা ছিলেন না শশাঙ্ক, তো শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর সময়কাল বাংলায় তেমন উল্লেখযোগ্য কোনো শাসক ছিল না, যে যার মতো শাসন করত। বলা হয়ে থাকে পুকুরের বড় মাছগুলো যেমন ছোট মাছগুলোকে ভক্ষণ করে খেত, ঠিক বড় বড় জমিদাররা ছোট ছোট অঞ্চলের জমিদারগুলোকে আক্রমণ করে তাদেরকে দখল করে এইভাবে হচ্ছে ভোগ দখল করে তারা খেত। এই অবস্থাটাকে বলা হয় কিন্তু হচ্ছে মাছসোনাই। এই মাছসোনাই বাংলার কিন্তু হচ্ছে সপ্তম অষ্টম শতকের ঘটনা, সপ্তম অষ্টম শতকের ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ মাছসোনাই। ঠিক আছে, হ্যাঁ শফিকুদ্দিন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাছসোনাই 100 বছর চলে, থ্যাংক ইউ। হ্যাঁ শিপ্রা, ঠিক আছে, নীল আকাশের তারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, হুম ঠিক আছে, হুম অনেকেই কমেন্টস করছেন, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন, ঠিক আছে, বোঝা গেছে মাছসোনাই কি? তাহলে মাছসোনাই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি অবস্থা, বা আমরা যদি বলি অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা। ঠিক আছে, শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর সময়কাল বাংলা যে অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করছিল, ওই সময়টাকে কিন্তু বলা হয় কিন্তু হচ্ছে মাছসোনাই বলা হয়, ওই সময়টা কিন্তু হচ্ছে মাছসোনাই। ঠিক আছে, এখন এই মাছসোনাইয়ের অবসান ঘটানকে, তার নাম হচ্ছে গোপাল। মাছসোনাইয়ের অবসান ঘটিয়েছিলেন হচ্ছে, বলা হয় মাছসোনাইয়ের, মাছসোনাইয়ের মাছসোনাইয়ের অবসান ঘটান, অবসান ঘটান পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের, পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, গোপাল। এই যে গোপাল মাছসোনাইয়ের অবসান ঘটিয়ে তিনি কি করলেন? একটা রাজবংশ প্রতিষ্ঠা করলেন বাংলায়। ওই রাজবংশের নাম হচ্ছে পাল রাজবংশ, যেটি ছিল বাংলার, প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। এই পাল রাজবংশ প্রাচীন বাংলার, প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী রাজবংশ। ঠিক আছে, প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। এই রাজবংশ প্রায় 400 বছর হচ্ছে বাংলা শাসন করেছিল, 400 বছর। হ্যাঁ, এই পাল বংশ বাংলায় প্রায় 400 বছর শাসন করেছিল। তো এই পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে কে? গোপাল। পাল বংশের প্রায় এই 400 বছরের 17টা রাজার নাম পাওয়া যায়, তার মধ্যে প্রথম ছিলেন হচ্ছে এই গোপাল, যিনি এই বাংলায় মানে উত্তরা অঞ্চলে, গৌড় এই অঞ্চলে কিন্তু পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, গৌড় বরেন্দ্র বা আমরা যদি বলি যে পুণ্ড, এই অঞ্চলটা ছিল কিন্তু পাল রাজাদের, পাল রাজারা কিন্তু বৌদ্ধ ছিল। তো গোপালের ক্ষমতা গ্রহণ করা নিয়ে দুইটা তথ্য আছে, একটা হচ্ছে তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের বিবরণ, আর একটা হচ্ছে খালিমপুর তাম্রশাসনের বিবরণ। এই দুইটা সোর্স থেকে কিন্তু আমরা এই গোপালের ক্ষমতা লাভের কথা বা ইতিহাস আমরা জানতে পারি। তিব্বত ঐতিহাসিক লামা তারানাথ বর্ণনা করেছিলেন সেটা রূপকথার কাহিনীর মতো। তো বলা হচ্ছিল যে এই উত্তরা অঞ্চলে বা এক কথায় বৃহত্তর উত্তর অঞ্চলে তো পাল রাজারা শাসন করেছিলেন, তো বরেন্দ্র অঞ্চলে শাসন করেছিলেন। তো এই অঞ্চলে কি হইতো, যে একটা সন্ন্যাসী ছিল, তো ওই সন্ন্যাসীর ঘরে সন্ধ্যাবেলা একটা জীবিত মানুষ প্রবেশ করবে, সকালবেলা সে আবার যদি জীবিত হয়ে বের হয়ে আসে তাহলে তাকে সবাই রাজা বলে মেনে নেবে। কিন্তু কেউ আর জীবিত হয়ে বের হয়ে আসে না, রাজাও নির্বাচিত হওয়া হয় না। তো একদিন গোপাল একজন একজন এক বাড়িতে গিয়েছে, এক আগন্তুকের বাড়িতে গিয়েছে। তো গিয়ে
দেখো এই বাড়ির সবাই বিষণ্ণ। বিষণ্ণ কেন? কারণ ওই বাড়ির বড় ছেলের উপর দায়িত্ব পড়েছে আজকে ওই সন্ন্যাসীর ঘরে যেতে। ও যদি পরের দিনে সকালে জীবিত হয়ে ফিরে আসে তাহলে রাজা নির্বাচিত হবে, তো তার জীবিত হয়ে ফিরে আসবে না। তো যাই হোক, ওই দায়িত্ব নিল হচ্ছে এই গোপাল, নিয়ে সন্ন্যাসীর ঘরে সন্ধ্যাবেলা প্রবেশ করে ওই সন্ন্যাসীর ঘরে একটা চুন্ডা দেবীর মহিমাযুক্ত লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সন্ন্যাসীর মাথায় আঘাত করে সন্ন্যাসীকে মেরে ফেলে পরের দিনে সকালে জীবিত হয়ে বেরিয়ে আসলে তাকে জনগণ রাজা বলে মেনে নেয়। তো এটা একটা ভিত্তিহীন কথা, এটা এই লামা তারানাথের বিবরণ, এটা গ্রহণযোগ্য না। কিন্তু আবার যদি আমরা বলি খালিমপুর তাম্রশাসনের বিবরণ, তো খালিমপুর তাম্রশাসনের লেখা ছিল তার ছেলে শ্রী গোপালকে, যিনি রাজাদের মধ্যে মুকুটমণি ছিলেন, প্রকৃতিগণ মাৎস্যানয়ের অবসান ঘটানোর জন্য লক্ষ্মীর হাত গ্রহণ করিয়াছিলেন। তো এটা ইতিহাসের ব্যাখ্যা আপনাদের বোঝার দরকার নেই, আপনারা শুধু জানেন যে এই মাৎস্যানয়ের অবসান ঘটাইছিল গোপাল। গোপাল মাৎস্যানয়ের অবসান ঘটিয়েই তিনি ক্ষমতা দখল করেছিলেন এবং পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পাল রাজারা কিন্তু বৌদ্ধ ছিল যে আমলে, এই আমলে কিন্তু চর্চাপদ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্চাপদ, ওই চর্চাপদ কিন্তু রচিত হয় কিন্তু এই পাল আমলে। কিন্তু এই পাল আমলেই সহজিয়া বৌদ্ধরা কিন্তু হচ্ছে এই চর্চাপদ রচনা করেছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো বোঝা গেছে? আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখেন আমরা যদি পাল বংশ পড়ি, 1 মিনিটে শেষ করে দেব পাল বংশ। পাল বংশ, হ্যাঁ পাল বংশ, পাল বংশের ইতিহাস কিন্তু অনেক দীর্ঘ ইতিহাস, আমরা পুরো ফার্স্ট ইয়ার জুড়েই পড়েছি। তো যাই হোক ওদিকে না যাই, তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ রাজা গোপালের ছেলে ধর্মপাল, শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, এই গোপালের ছেলে হচ্ছে ধর্মপাল। ঠিক আছে, আচ্ছা, তো ওই গোপালের বাবার নাম ছিল হচ্ছে বপ্পট। গোপালের বাবার নাম হচ্ছে বপ্পট আর দাদার নাম ছিল দ্বৈত বিষ্ণু। হ্যাঁ, দ্বৈত বিষ্ণু। কিছুদিন আগে এই প্রশ্নটা আসছে যে দ্বৈত বিষ্ণু শব্দের অর্থ কি? সামরিক বিদ্যায় পারদর্শী, সামরিক বিদ্যায় পারদর্শী। হ্যাঁ, সামরিক বিদ্যায় পারদর্শী, অর্থাৎ এই যে দ্বৈত বিষ্ণু, হ্যাঁ দ্বৈত বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে কি? সামরিক বিদ্যায় পারদর্শী। হ্যাঁ, দ্বৈত বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে আচ্ছা দেখেন, দেখেন বলা হচ্ছে, আচ্ছা শফিক তুহিন, ঠিক আছে, হ্যাঁ লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে কি বললাম যে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, তিনি মাৎস্যায়নের অবসান ঘটিয়ে পাল বংশ প্রতিষ্ঠা করেন। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে এই পাল রাজবংশ। এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলেছি গোপালের ছেলে ধর্মপাল। এই ধর্মপাল 40 বছর রাজত্ব করেছিলেন, 40 বছর রাজত্ব করেছিলেন। ঠিক আছে, 40 বছর রাজত্ব করেন। এই ধর্মপালের শাসন আমলেই 8ম শতকে পাহাড়পুর বৌদ্ধ বিহার, পাহাড়পুর পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ এই পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার নির্মাণ করানো হচ্ছে এই ধর্মপাল। ঠিক আছে, প্রাচীনকালে এটা একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল, বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুকরা এখানে বৌদ্ধ জ্ঞান শিক্ষা লাভ করতে আসতো। ঠিক আছে, তো বলা হয়ে থাকে যে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত, নওগাঁ জেলার বদলগাছি স্থানে অবস্থিত। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এরপরে দেখেন, এরপরে বলা হচ্ছে কি, এরপরে দেখেন এই ধর্মপালের পরে তার ছেলে দেবপাল ক্ষমতা দখল করে। এই করতে 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 একসময় চলে আসে হচ্ছে রামপাল। একসময় চলে আসে কে? রামপাল। বলা হয় এই যে রামপাল, রামপাল তিনি বরেন্দ্র অঞ্চলে শাসন করেছিলেন। রামপালের শাসনামলে কৈবর্ত রাজ দিব্যর সাথে, কৈবর্ত রাজ দিব্যর সাথে, দিব্যর সাথে বরেন্দ্র বিদ্রোহ সংঘটিত হয়। বরেন্দ্র বিদ্রোহ, হ্যাঁ বরেন্দ্র বিদ্রোহ সংঘটিত, অর্থাৎ এই যে দেখেন সংঘটিত হয়। বলা হয় পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজার নাম হচ্ছে রামপাল। পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজার নাম হচ্ছে রামপাল। এই রামপালের সময়ে এই বরেন্দ্র অঞ্চলে যে বিদ্রোহ হয়েছিল, কৈবর্ত রাজ, কৈবর্ত একটা রাজ্য, এই কৈবর্ত রাজ দিব্য, ওই দিব্যর সাথে যে বিদ্রোহটা হয়েছিল ওটাকে বলা হয় বরেন্দ্র বিদ্রোহ। এই বরেন্দ্র বিদ্রোহে রামপাল জয়লাভ করে আর কৈবর্ত রাজ দিব্য হচ্ছে পরাজিত হয়। তো এই রামপালের শাসনকাল নিয়ে রামপালের যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী, এই সন্ধ্যাকর নন্দীর বাবার নাম ছিল হচ্ছে পিনাক নন্দী। তো সন্ধ্যাকর নন্দী এই রামপালের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, তার নাম হচ্ছে রামচরিত।
রামচরিত, ঠিক আছে, তার নাম হচ্ছে রামচরিত, ঠিক আছে, রামচরিত। অর্থাৎ এই সন্ধ্যাকার নন্দীর বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত, যিনি এই পাল রাজা রামপালের জীবনী মানে সমসাময়িক ইতিহাস তিনি সেটাতে তুলে ধরেছিলেন এবং তার আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয় রামচরিত। এটাতে তিনি এই বরেন্দ্র বিদ্রোহের কাহিনী উল্লেখ করেছিলেন, ঠিক আছে। হ্যাঁ, বাহ শফিক তুহিন, থ্যাংক ইউ, ভেরি গুড, বুঝলাম, আমার উত্তরসূরি শফিক তুহিন। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে, সবাই বলেন তো এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত, এই পর্যন্ত তো বোঝা গেছে না? আচ্ছা, এই পর্যন্ত হয়েছে না? পাল বংশের শেষ রাজা রামপাল না, পাল বংশের সর্বশেষ রাজা ছিল হচ্ছে, পাল বংশের সর্বশেষ রাজার নাম হচ্ছে মদন পাল। ওই যে আপনারা কথায় কথায় মদন বলেন না, এই মদন হচ্ছে পাল বংশের শেষ রাজা ছিলেন, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আপাতত ক্লাস আজকে এইখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।